আগের দিন আমরা ক্লাসে কি করেছিলাম? আগের দিনের ক্লাসে আমরা করেছিলাম ফরওয়ার্ড কন্ট্রাক্ট শুরু করেছিলাম। ফরওয়ার্ড কন্ট্রাক্ট তার ডেফিনেশন করেছিলাম, কিছু থিওরিটিক্যাল প্রসপেক্ট ডিসকাস করেছিলাম, ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে মডিউল 2-তে কী আছে বলেছিলাম। আর ফরওয়ার্ড কন্ট্রাক্টের মধ্যে যে অঙ্কগুলো আছে, ফরওয়ার্ড কন্ট্রাক্টের সামসগুলো, সেই সামসগুলো করেছিলাম। স্টক ইন্ডেক্স ভ্যালুয়েশনের সামস করেছিলাম এবং প্রবলেম অন আরবিট্রেজ অবধি করেছিলাম। কিন্তু আমরা প্রত্যেকটা সামসে কী করেছিলাম? ডিভিডেন্ড পেইং শেয়ারের জন্য করেছিলাম, আবার নন ডিভিডেন্ড পেইং শেয়ারের জন্য করেছিলাম। কিন্তু একটু খেয়াল করে যদি দেখিস, তাহলে আমরা আরবিট্রেজের যে সামসটা করেছিলাম, সেই আরবিট্রেজ সামসটায় আমরা লাস্ট সামসটায় নন ডিভিডেন্ড পেইং শেয়ার অবধি করেছিলাম। তা সেইটা আমাদেরকে এখন ডিভিডেন্ড পেইং শেয়ারের জন্য আগে করতে হবে। তাহলে প্রথমেই বলছি প্রবলেম অন আরবিট্রেজ। প্রবলেম অন আরবিট্রেজ। Problem on arbitrage on dividend paying or interest bearing securities. On dividend paying or interest bearing securities. তাহলে যে সিকিউরিটিসের ইন্টারেস্ট পে করা হয়, আমরা কোন ইয়ারের সামসটা করছি? আমরা 2015 পেজ 4, 2015 পেজ 4 প্রবলেম 6A। যার কাছে বইটা আছে সে একটু ছবিটা ডিরেক্টলি পাঠিয়ে দাও গ্রুপে। আমি আর অঙ্কটা লিখিয়ে সময় নষ্ট করবো না, আমি ডিরেক্ট অঙ্কটা করছি। 2015 প্রবলেম 6A। প্রবলেম 6A পেজ নাম্বার 4। আমি ডিরেক্ট অঙ্কটা করছি, যার কাছে বইটা আছে সে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। দেখি অঙ্কটা কি বলছে। বলছে a long forward contract on a coupon bearing bond is available at a current price of rupees 900. The forward contract mature in 9 months and the coupon payment of rupees 40 is expected after 4 months. The 4-month and 9-month risk-free interest rate, that is continuously compounded rate, 3% and 4% respectively. Forward prices are available at 870 and 910. You are required to describe the actions stepwise to be taken by the arbitrator and to calculate the gain or loss for the contract. তার মানে আগে আমাদেরকে ওই অ্যাজ পার ফরওয়ার্ড প্রাইস সিওসি মডেলের প্রাইসটা বার করতে হবে। তারপরে যেহেতু দুটো প্রাইস দিয়েছে, তার মানে 870 আর 910 দুটো প্রাইস দিয়েছে, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের সিওসি প্রাইস দিয়ে যেটা বেরোবে কস্ট অফ ক্যারি মডেল লাগিয়ে, তার ভ্যালুটা এই দুটো প্রাইসের মিডলে কিছু একটা হবে। তাই জন্য একটা কম একটা বেশি, এই দুটো কনসেপ্ট আমাদের করতে হবে। তাহলে আমরা ডিরেক্ট টাইম ওয়েস্ট না করে ফরওয়ার্ড প্রাইস বার করে ফেলি। যে রিকোয়ার্ড ফরওয়ার্ড প্রাইস আন্ডার কস্ট অফ ক্যারি মডেল আমরা জানি, ফর্মুলা এফ ইকুয়াল টু S0 মাইনাস আই। এফ ইকুয়াল টু S0 মাইনাস আই ই টু দি পাওয়ার RT। এসব আমরা আগের দিন করে নিয়েছি। এখানে S0 আর আই হচ্ছে এখানে প্রেজেন্ট ভ্যালু, তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট রিসিভেবল আফটার 4 মান্থ
তাহলে I ইকুয়াল টু পিভি অফ ইন্টারেস্ট রিসিভেবল আফটার 4 মান্থ, মানে 4 মাস পরে যে ইন্টারেস্টটা পাবো সেই ইন্টারেস্টটার আজকের দিনের ভ্যালু। মানে ইন্টারেস্ট হচ্ছে 40 টাকা, 40 টাকার e⁻−8t হবে, কারণ প্রেজেন্ট ভ্যালু করছি যেহেতু। এই মাইনাস সিসিআরএফটা ছিল 3%, এই 0.03 ইন্টু 4/12, 4 মাস। এই ভ্যালুটা অঙ্কে গিভেন দেওয়া আছে, কোশ্চেনটা তোমাদের কাছে আছে, তোমরা দেখতে পাবে। তাহলে 40 ইন্টু 0.99, এই ভ্যালুটা হচ্ছে 39.60। তাহলে একটা ভ্যালু আমাদের বেরোলো I। তাহলে F ইকুয়াল টু S0 হচ্ছে 900, I বেরোলো 39.60। এবার হচ্ছে এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কম আসে না 9 মাসে, আর সিসিআরএফ রেটটা হচ্ছে 4%, 0.04 ইন্টু 9/12। এটারও ভ্যালু অঙ্কে দেওয়া আছে 860.40 ইন্টু এই পোর্শনটার ভ্যালু অঙ্কে গিভেন 1.030, তাহলে ভ্যালুটা হবে 886.60। তাহলে এইটা হলো আমার ফিউচার প্রাইস, মানে ফরওয়ার্ড কন্ট্রাক্ট প্রাইস আন্ডার কস্ট অফ ক্যারি মেথড। এইবার আমার রিকোয়ার্ড স্টেপস আমাকে ভাবতে হবে। আমার অপশান এ, প্রথম অপশানটার জন্য আমার প্রথম অপশান এ। অপশান এতে আমার কি আছে? when actual forward price, যখন actual forward price, when actual forward price 910 greater than forward price as per cost of carry model 886.60। তার মানে আগের দিনের মতনই বুঝতেই পারছি যে ভবিষ্যতে দামটা বেড়ে যাচ্ছে। তাহলে আমি আগের দিনই বলেছিলাম, খুব ইজি কনসেপ্ট, বেশি ভাবার কিছুই নেই। ভবিষ্যতে যদি দাম বেড়ে যায় তাহলে আজকে কিনবো, ভবিষ্যতে বেচবো। তাহলে যখন কিনি সেটাকে বলে লং, আর যখন বেচি সেটাকে বলে শর্ট। তাহলে এখানে আমরা ভবিষ্যতে বেচবো, তাহলে শর্ট ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমরা ঢুকবো। তাহলে স্টেপ ওয়াইজ করতে হবে। ফার্স্ট স্টেপ, আমার কাছে টাকা নেই, তাই জন্য কী করব? বড় রুপিস 39.60 ফর 4 মান্থ। দুটো টাকা এখানে বড় করতে হবে, একটা ইন্টারেস্টের টাকাটা আর একটা ক্যাপিটালের টাকাটা। দুটোই আমাকে পে করতে হবে না, 4 মাস পরে ইন্টারেস্ট পে করতে হবে আর 9 মাস পরে ক্যাপিটালের টাকা। তাহলে বড় রুপিস 39.60। কেন 39.60 বড় করবো? কারণ 4 মাস পরে ওটারই ভ্যালু হয়ে যাবে 40, মানে 40 আমায় দিতে হবে, তার আজকের ভ্যালু 39.60। তাই জন্যই 39.60 আমি বড় করব। এই বড় রুপিস 39.60 ফর 4 মান্থ at 3% per annum and rupees 860 860.40 860.40 for 9 months. For 9 months at 4% per annum. এই দুটোতে আমরা আগে পয়সাটাকে বড় করব।
Next, to buy the bond, এইটা সেটা এইটা, to buy the bond for ₹900। ইন্টারেস্ট বিয়ারিং এ তফাৎটা কি আগেরটার সাথে? আগেরটায় 1 টাকাই বড় করছিলাম, নিয়ে ফান্ডটা কিনছিলাম, বন্ডটা কিনছিলাম। এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা আলাদা করে বড় করলাম, নিয়ে দুটো যোগ করে দেখ 900ই হবে। তাই টু বাই দ্য বন্ড ফর ₹900, 900 দিয়ে আমরা বন্ডটাকে কিনলাম। স্টেপ 3, to enter into a short forward contract, short forward contract, to enter into a short forward contract, to sell the bond, at কত টাকায় সেল করব? 910, at 910, 910 টাকায় সেল করব আফটার 9 মাস, মানে 9 মাস পরে 910 টাকায় সেল করব। স্টেপ 3 হয়ে গেল। এবার স্টেপ 4, অ্যাকশন আফটার 4 মান্থ। প্রথমে 4 মাস পরে হবে, কারণ ইন্টারেস্টের গল্প আছে, আগের অঙ্কে এইসব ছিল না। অ্যাকশন আফটার 4 মান্থস, 4 মাস পরে কি করতে হবে? আমি ₹40 ইন্টারেস্ট পাবো, তাহলে ₹40 will be received from the bond, ₹40 will be received from the bond as coupon interest, and it is to be paid to the bank, as repayment of smaller loan। এই দুটো লোন নিয়েছিলাম, of smaller loan মানে 39 এর লোন, along with the interest মানে পুরোটাই পে করে দেব, along with the interest ₹0.40 ডান। তাহলে 4 নম্বর স্টেপ অবধি হয়ে গেল। আর 5 নম্বর স্টেপ, অ্যাকশন আফটার 9 মান্থ। আগেরটার মতন সেমই হবে, আগের দিনের সামসের মতন। 4 মাসের পরটা নতুন হলো কেন? তার কারণ হচ্ছে আফটার 4 মান্থ ইন্টারেস্ট পে করতে হবে, তাই এটা নতুন হলো। তাহলে আফটার 9 মান্থ the bond will be delivered for 910, the bond will be delivered for 910, 910 টাকায় বন্ডটাকে আমি বিক্রি করে দেব। অ্যান্ড আমি যে লোনটা নিয়েছিলাম সেটার জন্য আমাকে পে করতে হবে 886.60, and 886.60 is to be paid to the bank,
as repayment of other loan, as repayment of other loan হয়ে গেল। তাহলে প্রফিট ইন্টারেস্ট পোর্শন থেকে কোনো প্রফিট থাকে না, তাহলে প্রফিট কত হলো 910 পেয়েছিলাম, 886.60 ব্যাংকে পে করলাম, তাহলে 23.40 পার ইউনিট আমার প্রফিট। সো আমার অপশান এতে যেটা দিয়েছিল সেটা আমার ডান। অপশান এতে আমার যেটা দিয়েছিল যে কি হবে সেটা আমি কমপ্লিট করে ফেলেছি, যে এইটা আমার হচ্ছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা নেই, থাকার কথা না, একদম সিম্পল ছিল, একদম সিম্পল। নাও আমরা সেকেন্ড প্ল্যানটায় আসছি। সেকেন্ড প্ল্যানটা কিছুই না। সেকেন্ড প্ল্যানটা বলেছে অ্যাকচুয়াল প্রাইস, দেখো সেকেন্ড প্ল্যানটা দেখো, জাস্ট উল্টো হবে, জাস্ট উল্টো। জাস্ট উল্টো কনসেপ্ট হবে। আগের দিন ঠিক যেভাবে করেছিলাম সেইভাবে করো। যখন অ্যাকচুয়াল প্রাইস 870 লেস দেন সিওসি প্রাইস 886.60, মনে রাখবে ভবিষ্যতে যখন প্রাইস কমে, ইন ফিউচার যখন প্রাইস কমে যায়, তখন আমাদের কি করতে হয় না, লং ফরওয়ার্ড কন্ট্রাক্টে যেতে হয়। তার মানে টুডে আমি সেল করে দেব, আর ফিউচারে আমি বাই করব, এটাকে লং ফরওয়ার্ড কন্ট্রাক্ট বলে। ঠিক আগের দিন আমরা যেভাবে করিয়েছিলাম, 5 মিনিটস টাইম দিচ্ছি, 5 মিনিটসের মধ্যে নিজেরা একটুখানি ভেবে ফেলো যে কিভাবে আমাদেরকে করতে হবে। জাস্ট ভেবে ফেললেই ব্যাপারটা বোঝা যাবে যে কিভাবে আমরা করছি। জাস্ট কমপ্লিটলি নিজেরা ভাবো, 5 মিনিটসে আমি বুঝিয়ে দিচ্ছি।
তাহলে আমাদের এই সামসটা যদি দেখি তাহলে কি হচ্ছে, সামসটাই হচ্ছে যে ইন ফিউচার দামটা কমে যাচ্ছে। তাহলে আমার প্রথম স্টেপ কি হবে? প্রথম স্টেপ আমার হবে টু বড়ো দ্য ফান্ড। আগের বার আমরা কি করছিলাম, যে দাম বাড়ে টু বড়ো দ্য মানি, আর যখনই দাম কমবে তখন টু বড়ো দ্য ফান্ড। তাহলে স্টেপ 1 টু বড়ো দ্য ফান্ড for 9 months under short selling mechanism. For 9 months under short selling mechanism. এটা স্টেপ 1। স্টেপ 2 আজকে সেল করব, ভবিষ্যতে বাই করব। তাহলে টু সেল দ্য বন্ড, to sell the bond to realize 900, to sell the bond to realize 900. নাও এইবার টাকাটা ইনভেস্ট করে দেবো দুটো ভাগে, কারণ একটা ইন্টারেস্ট কুপন আর একটা প্রিন্সিপাল। তাহলে টু ইনভেস্ট, হ্যাঁ বড়দা ফান্ড না লিখে বড়দা বন্ড লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে। To borrow the bond. To borrow the bond. Okay. No problem. To borrow the bond. To invest this amount in two part. To invest in amount in two part. 1 rupees 39.60 is to be invested for 4 months at 3% CCRF, and number B rupees 860.40 is to be invested for 9 months at 4%. হয়ে গেল। এবার to enter a long forward contract, to enter a long forward contract, to enter a long forward contract, to purchase the bond after 9 months, to purchase the bond after 9 months, কত টাকায় কিনবো? at rupees 870, at rupees 870। এইবার অ্যাকশন আফটার 4 মান্থ, 4 মাস পরের অ্যাকশন কি হবে? 4 মাস পরের অ্যাকশন প্রথম হবে ম্যাচুরিটি, ইনভেস্ট করেছি এবার টাকাটা, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট, তাহলে ম্যাচুরিটি অ্যামাউন্ট অফ স্মলার ইনভেস্টমেন্ট, ম্যাচুরিটি অ্যামাউন্ট অফ স্মলার ইনভেস্টমেন্ট rupees 40 is to be paid to the lender, is to be paid to the lender। যে আমার থেকে এখন কিনেছে তাকে তো আমার ইন্টারেস্টটা দিয়ে দিতে হবে, কনসেপ্টটা তো উল্টো। আমি বিক্রি করেছি প্রথম দিন, তাহলে যে কিনেছে 4 মাস পরে তাকে আমার ইন্টারেস্ট দিতে হবে। নেক্সট অ্যাকশন আফটার 9 মান্থ, action after 9 months, rupees
886.60 is to be realized। যেখানে ইনভেস্ট করেছিলাম 860 টাকা, সেখান থেকে পাবো 886 টাকা 60 পয়সা। is to be realized from the maturity of other investment, is to be realized from the maturity of other investment। That's fine। Next, এবার পারচেস করতে হবে। So to buy the bond from forward market, to buy the bond from forward market, to buy the fund from forward market। তাহলে প্রফিট কত হলো? 886 টাকা রিয়ালাইজ করেছিলাম, পে করলাম 870 টাকা, তাহলে 16 টাকা 60 পয়সা পার বন্ড আমার প্রফিট। Sir, after 4 months নিচে কি লিখেছেন? After 4 months এর নিচে লিখেছি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট ফ্রম দ্য স্মলার ইনভেস্টমেন্ট ₹40 is to be paid। স্মলার ইনভেস্টমেন্ট থেকে ₹40 পেয়েছি, তা আমি যাকে সেল করেছি আমার বন্ডটা ধার করে সেল করেছি, তা তাকে তো আমাকে 4 মাস পরে ইন্টারেস্টটাও দিতে হবে, তা ইন্টারেস্টটা তাকে দিয়ে দিয়েছি। তারপরে 9 মাস পরে তার থেকে বন্ডটা আবার কিনে নিচ্ছি, তাকে তার টাকা ফেরত দিয়ে 870 টাকা তাকে দিয়ে দিচ্ছি, সে টাকা পেয়ে খুশি হয়ে যাচ্ছে, আর আমি ম্যাচুরিটি অ্যামাউন্টটা থেকে পাচ্ছি 886 টাকা 60 পয়সা। এই হচ্ছে আমার ফরওয়ার্ড কন্ট্রাক্টের সামস। এইবার ফরওয়ার্ড কন্ট্রাক্টের কিছু লিমিটেশনস আছে। there are some limitations in forward contract। কি কি লিমিটেশন? প্রথম লিমিটেশন, a forward contract is unique in nature, not standardized। forward contract is unique in nature but not standardized। এটা কি লিখতে হবে এখন? আগে বলে দিই, a forward contract is unique in nature, not standardized regarding the underlying asset or items and conditions। It implies the possibility of non-performance। Next limitation, both the parties of the contract are at default risk। দুজনেই কিছু না কিছু রিস্কে থাকে। ফরওয়ার্ড কন্ট্রাক্ট অফার নো লিকুইডিটি বিফোর দ্য ম্যাচুরিটি। ম্যাচুরিটির আগে ফরওয়ার্ডের কিন্তু কোনো লিকুইডিটি নেই, তাই ফরওয়ার্ড কন্ট্রাক্ট নো লিকুইডিটি বিফোর ম্যাচুরিটি। নেক্সট, সো টু ওভারকাম দিস প্রবলেম, একটা জিনিসের প্রবলেম হলে তবেই তো নতুন কিছু ভাবা হয়। সো টু ওভারকাম দিস প্রবলেম associated with forward contract, we get basically its modern version। এই ফরওয়ার্ডে এত প্রবলেম বলে আমরা এর থেকে বেরিয়ে আসে একটা নতুন মডার্ন ভার্সনে এসেছি, যেটা হচ্ছে ফিউচার কন্ট্রাক্ট। এইখান থেকে আমাদের ফিউচার কন্ট্রাক্ট শুরু হয়ে গেল, যে ফরওয়ার্ড আমাদের কমপ্লিট লিমিটেশনস আছে বলেই নতুনের ভাবনা, নতুনটাই হচ্ছে ফিউচার। ফিউচার কন্ট্রাক্ট কি? ফিউচার কন্ট্রাক্ট হচ্ছে, ফিউচার কন্ট্রাক্টস বেসিক্যালি
are the modern version of forward contract, which are highly standardized in nature. It is an exchange trade contract where daily settlement is normal process. যেখানে daily settlement হচ্ছে, তার মানে liquidity high. Depending on the related asset, it may be two party, that is commodity future and financial future, যেটাকে আমরা বলি স্টক এক্সচেঞ্জ ফিউচার এবং ইন্টারেস্ট রেট ফিউচার। এবার যদি আমাদের বলে যে ফরওয়ার্ড আর ফিউচারের মধ্যে তাহলে ডিফারেন্সটা কী রইল? ফরওয়ার্ডে পার্টিকুলার টু পার্টি থাকে, ফিউচারে একটা স্ট্যান্ডার্ডাইজ নেচারের হয়। ফরওয়ার্ডে কোনো অর্গানাইজড এক্সচেঞ্জ থাকে না, পুরোটাই ওটিসি কন্ট্রাক্ট। কিন্তু ফিউচারে একটা অর্গানাইজড এক্সচেঞ্জ থাকে। ফরওয়ার্ড বেসিক্যালি এন্ড হয় উইথ ডেলিভারি, ফিউচার অ্যাকচুয়ালি ইউজুয়ালি সেটেলড উইথ দ্য প্রাইস অফ দ্য ডিফারেন্স। ফরওয়ার্ডে নো মার্জিন ইজ রিকোয়ার্ড, ফরওয়ার্ডে কোনো মার্জিন লাগে না, ফিউচারে মার্জিন ইজ রিকোয়ার্ড। ফিউচারে সামস যখন করাবো তখন বলবো হোয়াট ইজ মার্জিন। ফরওয়ার্ড ইট ইজ সেটেলড অন দ্য ম্যাচুরিটি ডেট, ফিউচারে ডেইলি সেটেলমেন্ট ইজ দ্য নর্মাল সিস্টেম। ডিফল্ট ইজ ভেরি হাই, ফিউচারে ডিফল্ট রিস্ক ইজ ভেরি লো। ব্রোকারেজ ফি is not to be paid in forward, but future এ ব্রোকারেজ দিতে হবে বোথ পার্টিকে, কারণ ইন্টারমিডিয়েটারি আছে তো, তার চলবে কি করে। হেয়ার কন্ট্রাক্ট প্রাইস ইজ লঙ্গার, মানে ফরওয়ার্ডে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে লঙ্গার, ফিউচারে কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে শর্টার। ফরওয়ার্ড ইজ আ ওল্ড কনসেপ্ট, ফিউচার ইজ আ নিউ কনসেপ্ট। তার মানে আমরা বেসিক্যালি ফরওয়ার্ড কন্ট্রাক্ট আগের দিন ক্লাসে শুরু করেছিলাম, আগের সেশনে ফরওয়ার্ড কন্ট্রাক্ট কমপ্লিট করেছি। আরবিট্রেজের উইথ ইন্টারেস্ট বিয়ারিং বা ডিভিডেন্ড বিয়ারিংটা বাকি ছিল, সেইটা করে আমরা ফরওয়ার্ডে লিমিটেশনসে এলাম। ফরওয়ার্ডে লিমিটেশনস পেলাম বলেই আমরা সেখান থেকে ফিউচারে সুইচ করছি, ফিউচারে মুভ করছি, যে ফিউচার কন্ট্রাক্ট কেন এলো বা কিসের জন্য দরকার তার ফরওয়ার্ডের থেকে ডিফারেন্সটা করি। এবার আমরা আস্তে আস্তে ফিউচারের সামসে ঢুকবো বা ফিউচার নিয়ে আমরা ডিসকাস করবো। এই অবধি কার কার বুঝতে অসুবিধা আছে বলো?